আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট। ভেরিয়েবল কি? ভেরিয়েবল ইজ নাথিং বাট এ নেম গিভেন টু এ মেমোরি লোকেশন। বলতে চাইছে ভেরিয়েবল ইজ নাথিং বাট আ নেম গিভেন টু এ মেমোরি লোকেশন অ্যান্ড দ্যাট মেমোরি লোকেশন বিলংস টু প্রাইমারি স্টোরেজ র্যাম or in CPU registers. Variables are created of a specific data type. আমরা বলতে চাইছি যে ভেরিয়েবলটা হলো একটা কন্টেনারের মতো, যে কন্টেনারটা একটা স্পেসিফিক ডেটা টাইপের ডেটাই হোল্ড করবে। আর এটা হলো একটা মেমোরি লোকেশনের নাম, মানে একটা লেভেলের মতো, একটা বক্স কল্পনা করা মেমোরিতে একটা সেল। ঠিক আছে, সেলটা এবার একটা সেল নিয়ে হয় না, কারণ মেমোরিতে যেরকম ভাবে থাকে, মেমোরিতে 8খানা বিট নিয়ে একটা সেল তৈরি হয়, একটা রো তৈরি হয়। ঠিক আছে, 8 বিটে 1 বাইট, তা ওয়ান ওয়ান বাইটের একটা মেমোরি সেগমেন্ট তৈরি হয়, তাতে 8খানা বিট থাকে বা 8খানা সেল থাকে। এবার সেইটা নিয়ে একটা মেমোরি লোকেশন, 1 বাইটের মেমোরি লোকেশন তৈরি হয়েছে। যদি একটা ক্যারেক্টার স্টোর করতে হয়, মানে ব্যাপারটা হলো অনেকটা এইরকম। আমি এখানে দেখাচ্ছি ব্যাপারটা কিরকম। ব্যাপারটা হচ্ছে, ধরো এটা একটা মেমোরি। ঠিক আছে, এটা মেমোরি একটা কন্টেনার, মানে ধরো এটা র্যামের একটা পার্ট। এবার এখানে এরকম ভাবে রো আছে একটা, এটা হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে থার্ড রো, হচ্ছে ফোর্থ রো অ্যাজ ওয়েল অ্যাজ সিক্স রো। তা এখানে আবার 8 বিটে এটা ভাগ করা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। ঠিক আছে, যাতে ওয়ান রয়েছে, ধরো এটাতে ধরো জিরো, এটাতে ওয়ান, এটাতে ওয়ান, জিরো, 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 ওয়ান। ঠিক আছে, তা এটা হলো একটা অ্যাড্রেস আছে। এই অ্যাড্রেসটা ধরো, এগুলো যখন আমি অ্যাড্রেস গুলো প্রিন্ট করবো, এগুলো বেশিরভাগ হেক্সাডেসিমাল ভ্যালুতেই থাকবে। আর পার্সেন্টেজ পি দিয়ে এটাকে আমরা অ্যাড্রেসটাকে আমরা প্রিন্ট করাই, যে কোন অ্যাড্রেসে একটা ভ্যালু বসে আছে, এইটা দিয়ে এই ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করা হয়। বা এক্স, ছোট হাতের এক্স, স্মল এক্স বা ক্যাপিটাল এক্স এরও ব্যবহার হতে পারে। তো এটা একটা অ্যাড্রেস, ধরো এটা অ্যাড্রেস হচ্ছে এক্স, এখান দিয়ে স্টার্ট করি নিচ থেকে, x1, x2, x3, x4, আছে x5। ঠিক আছে, তা এই যে 5খানা রো পাচ্ছি, তাহলে আমি এখানে পাঁচটা, মানে টোটাল 5 বাইটস অফ মেমোরি আছে এই জায়গাটায়। ঠিক আছে, তা আমি যদি একটা ক্যারেক্টার ডিফাইন করি, একটা ক্যারেক্টার যদি আমি ডিফাইন করি, ধরো প্রোগ্রামে আমি লিখলাম char c ইকুয়ালস টু স্মল a। এটা আমি একটা ডিফাইন করলাম বা ইনিশিয়ালাইজ করলাম, তাহলে কি হবে, এটাই একটাই রো অকুপাই করবে, বা একটাই মেমোরি সেগমেন্ট, এই টোটালটা মেমোরি সেগমেন্ট, 1 বাইট অফ মেমোরি সেগমেন্ট এটা অকুপাই করবে। এটার অ্যাড্রেস আমি পিন করাতে পারি পার্সেন্টেজ পি দিয়ে বা পার্সেন্টেজ এক্স, স্মল বা বড় হাতেরটা দিয়ে। স্মলটা দিলে এক রেজাল্টটা একরকম দেখাবে, আর বড় হাতের এক্স দিলে আরেক রকম দেখাবে। মেনলি ওটা ছোট বড় ডিফারেন্স থাকে, আর কিছু থাকে না। ঠিক আছে, পিটা হচ্ছে মানে মোস্ট সুইটেবল ফর প্রিন্টিং দ্য অ্যাড্রেস। এবার এটা মাঝখান দিয়ে খাপছাড়া ভাবে এখানে অ্যাসাইন হবে না, এটা সিরিয়ালি অ্যাসাইন হয়। ধরে নাও নিচের এগুলো সব অকুপাই হয়ে গেছে, এগুলো সব অকুপাই হয়ে গেছে, তারপরে এই রোটা ফাঁকা ছিল, তাই এই সেগমেন্টটা ইউজ করেছে। যদি এটা ফাঁকা থাকতো নিচের এগুলো, তাহলে হঠাৎ করে মাঝখান দিয়ে ঢুকতো না, কারণ ও একটা লিস্ট মেনটেন করে, ও সেই মতনই অ্যাসাইন করতে থাকে।
ও মাঝখান দিয়ে খাপছাড়া ভাবে ও মেমোরি সেলে ও করবে না, মানে স্টোর করবে না। ধরে নাও এগুলো সব ভরা আছে তাই ও ওখানে স্টার্ট করেছে, আর না হলে ও এখান দিয়ে শুরু করতো। যদি এগুলো ফাঁকা থাকতো তাহলে ও এখান থেকেই শুরু করবে। এগুলো যখন পুরো আপ হয়ে যাবে, ভরে যাবে, তারপরে ও এই ফাঁকা জায়গাটা ব্যবহার করবে। তা এইটা হচ্ছে ভ্যারিয়েবলের কনসেপ্টটা। যে ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল হচ্ছে একটা নাম। নাম কি, এখানে ডেটা টাইপ হচ্ছে ক্যারেক্টারটা ডেটা টাইপ। এই যে সিটা দেখা যাচ্ছে, এই সিটা হচ্ছে ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলটা কাকে পয়েন্ট করছে, এই যে এইটাকে পয়েন্ট করছে, এই সেগমেন্টটাকে। আর এ যেটা রয়েছে, এটাকে আমি আমি যদি অ্যাস্কি ভ্যালু গুলো দেখি এর, আমি অ্যাস্কি ভ্যালু এর যেটা আছে, যেগুলো তোমার স্মল হয়, স্মল গুলো আই হোপ 65 থেকে স্টার্ট। এই যে আমি দেখে নিচ্ছি একবার, এই যে অ্যাস্কি ভ্যালুটা দেখে নিই। অ্যাস্কি টেবিল, এই যে আমি এখানেই পেয়ে যাচ্ছি। সরি, এটা যে 90, হ্যাঁ, ছোট হাতের যে রেঞ্জটা আছে A to Z, সেটা স্টার্ট হবে 97 থেকে, আর এটা এন্ড হবে 122-তে। ঠিক আছে, তার মানে ব্যাপারটা দাঁড়ালো যে যেটা স্মল অ্যাস কি আছে সেটা, যেটা স্মল A to Z আছে, স্মল A to Z, এটা স্টার্ট হচ্ছে 65 থেকে, এই 97 থেকে, 97 আপ টু 122। আর যেটা ক্যাপিটালে আছে, ক্যাপিটাল A to Z, এটা 65 থেকে স্টার্ট হবে, 65 থেকে Z 90। ঠিক আছে, 65 থেকে 90, মানে ক্যাপিটাল জেডটা হচ্ছে 90, হচ্ছে 90 এর ভ্যালুটা। তো যেভাবে হয় ব্যাপারটা, আমি ধরো স্মল এ নিয়ে এখানে কাজ করছি, আমি যেহেতু স্মল এটা ভেরিয়েবলে স্টোর করেছি, তা স্মল এ আমাকে আগে ওটাকে, স্মল এটা ভ্যালু হচ্ছে 97, এটাকে আমাকে আগে এলসিএম করতে হবে, করে এটাকে আমাকে বার করতে হবে বাইনারিতে কত দাঁড়াচ্ছে। এটা হচ্ছে ডেসিমেলে আছে, তা এটা বাইনারিতে আমার যত দাঁড়াবে সেইটাকে এবারে আমাকে আহ, এখানে দেখে নিচ্ছি। এটাকে এলসিএম করলেই হয়ে যায়, তা আমি অত টাইম লাগাচ্ছি না, আমি বাইনারিটা ক্যালকুলেট করে নিচ্ছি। ডেসিমাল টু বাইনারি কনভার্সন যদি আমি করি, 97, ঠিক আছে, তা বাইনারি ইকুইভ্যালেন্ট দাঁড়াচ্ছে এইটা, মানে 11100001। ঠিক আছে, তার মানে দাঁড়াচ্ছে 11000001। এবারে ব্যাপার হলো অ্যাস্কিতে একটা ক্যারেক্টারকে আমরা যখন এই 8টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করি, দাঁড়াবে অ্যাকচুয়ালি 7টা আসছে আমার রেজাল্টে। ঠিক আছে, কিন্তু আমার তো এখানে একটা, তাই আমাকে এখানে একটা প্যারিটি বিট লাগাতে হবে, একটা জিরো লাগাতে হবে শুরুতে। আমরা জানি শুরুতে জিরো থাকার না থাকার কোনো মানে নেই, থাকলেও হয় না থাকলেও হয়, ওটা কোনো আলাদা মানে থাকে না। তাই জন্য ওটা আমি জিরোটা দিয়ে দিয়েছি, তাহলে কি হলো, আটকানা হয়ে গেল। এই যে 1 2 3 4 5 6 7, সাতখানা বিট মিলে একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে এই স্মল এটা।
এবার এটাকে আমি স্টোর করার জন্য আমি এটাকে কিভাবে স্টোর হচ্ছে ইনসাইডটা জানতে গেলে বুঝতে হবে যে এইটা প্রথমে ডেসিমাল টু বাইনারি কনভার্সন হচ্ছে। কারণ অ্যাস্কিটা হচ্ছে ডেসিমেল ভ্যালুগুলো আমাকে বলছে, শুধু যে স্মল এ টু জেড বা ক্যাপিটাল এ টু জেড না, যত রকমের ক্যারেক্টার আছে এই সবগুলোকেই বলছে আর কি। যেটা অ্যাস্কি টেবিলটা নেটে বার করে মুখস্থর কিছু নেই, মেন কনসেপ্টটা জানলেই হবে। তা জিরোটা বসাতে হবে, কারণ 7টা বিট আমি পেয়েছি, 8টা বিট পাইনি। 7টা বিট যেহেতু পেয়েছি সেই জন্য আমার ফার্স্টে জিরো বসিয়ে এটাকে কমপ্লিট 1 বাইটের এটাকে দাঁড় করাতে হবে। এবার এটা কম্পাইলার এই জিনিসগুলো করে নিয়ে ও ওটাকে বসিয়ে দেবে মেমোরিতে। এটা হচ্ছে নিয়ম। তা এটা হচ্ছে টোটাল কনসেপ্টটা। ভেরিয়েবলও যা কনস্ট্যান্টও তাই, খালি দ্য অনলি ডিফারেন্স ইজ দ্যাট ইউ ক্যানট ইনিশিয়ালাইজ a constant second time. Okay, you cannot change its value. Now we have the syntax, particular syntax for variable and constant declaration. For variable declaration we have this syntax: integer, number, int num. This is the declaration part. You are declaring integer, you are declaring an integer type variable, and in the next line we are initializing the value 3 to this integer. So this also could be done in one line. If you do this in one line, then the syntax will be integer number equals to 3. You can see I have commented already. Declaration and initialization together. So both are the things are going at the same time. Compiler will first declare and then it will initialize the value to the variable. Okay, in case of integer, following the same concept, this will also be converted into bits. But in case of integer, it will occupy 4 segments, because integer in 64-bit compilers, it will occupy 4 bytes. So it will take 4 segments in the memory. So the number, it will, in this case, it is 3. So 3 will be converted into binary. So that bits will be stored in the 4 bytes of memory, but the empty cells will have the value 0. Okay, they will have 0, as in our previous example. In case of character, the small a, it has the value of 97. So first we had to convert that value, that decimal value, into binary. So we only got 7 bits, and to make it, as we know, as we know, characters are represented using 8 bits or 1 byte. That's why I had to add extra 0 as a parity bit in the first. In this case, we will be adding একজন জয়েন হতে চাইছে 0. জয়েন হতে চাইছে একজন। আরে লিঙ্ক তো দেওয়া আছে, লিঙ্ক দিয়েই তো জয়েন হওয়া যাবে। লিঙ্ক তো আমি দিয়ে দিয়েছি, আমি তো বারবার করে এদেরকে বলেই রেখেছি। ওর নেটের প্রবলেম হচ্ছে। ওকে, so in this case the number is 3. This 3 will be converted into binary form, and if we convert that, you can see it is only 11. So we need to add many zeros. হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার নেটটা খুব প্রবলেম করছে আজকে। আচ্ছা, তো আমি আগে যেটা দেখালাম, ক্যারেক্টারের ক্ষেত্রে যেটা হয়েছিল, ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা অ্যাস্কি ভ্যালু আগে জানতে হচ্ছিল। সেটা আমাদের জানতে হয় না, কম্পাইলারই এটা করে নিজে থেকে। কিন্তু ব্যাপারটা বুঝতে গেলে তোমাকে আগে জানতে হবে অ্যাস্কিটা কি। অ্যাস্কি মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। মানে প্রতিটা ক্যারেক্টার, প্রতিটা সিম্বলের একটা নির্দিষ্ট ডেসিমাল পয়েন্ট আছে, ডেসিমাল ভ্যালু আছে। ঠিক আছে, যেমনি স্মল এ টু জেড, এটা 97 থেকে 122, মানে ডেসিমাল ভ্যালু গুলো, এটা একটা লিস্ট পেয়ে যাবে। আর
যেটা ক্যাপিটাল A to Z আছে সেটার ভ্যালু স্টার্ট হচ্ছে 65 থেকে 90 পর্যন্ত। আর অন্যান্য যে আছে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আর যত রকম ক্যারেক্টার আছে, অ্যাম্পারস্যান্ড আছে, অ্যাস্টারিস্ক আছে, যা আছে সবগুলোরই একটা নির্দিষ্ট ডেসিমাল ভ্যালু আছে। তা এইগুলো কি হবে, এইগুলো ও ডেসিমাল টু বাইনারি কনভার্সন করবে, করে কম্পাইলার এগুলো করবে, আর কনভার্সন হলে সেই জিনিসটা মেমোরি সেগমেন্টে স্টোর হয়ে যাবে বিটগুলো। তা অ্যাস্কির ক্ষেত্রে কি হয়, এটা ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে 7খানা বিট লাগে, কিন্তু যেহেতু 1 বাইটে এটাকে আনতে হবে মানে 8টা বিটে, তাই এক্সট্রা একটা জিরো থাকে। প্যারিটি বিট হিসাবে এক্সট্রা জিরোটাকে শুরুতে লাগানো হয়, শেষে লাগানো হয় না। তো শুরুতে লাগালে কি হয়, 8টা বিট কমপ্লিট হয়ে যায়। আর এটা ইন্টিজারের ক্ষেত্রে, ধরো এখানে যে সিনট্যাক্সটা দেওয়া আছে, ইন দিস কেস ইন্টিজার নাম্বার is 3. So if we convert the number into binary, we will have 11. So we have uh, 8 bits. Okay, 8 bits, but integer size is 4 bytes. It means 4 into 8, total 32 bits we have. So a 32 bits we have. Now these 32 bits we have only 11. If you convert 3 into the binary form, you will have 11. So we need to add 0 in all of the first empty slots, empty cells. That will be 30. We will have to put 30 at first. Then it is like this: 0, 0, 0, 0, and it will be continuous. And at the end, you will have 11 and 4 bytes total memory. Okay. And as I said, in case of constant, the concept is always same as the variable, but the only difference is you cannot change the value after it has been initialized. It means uh, when you declare a constant, you will have to also initialize it. You cannot initialize it later. You have two syntax for doing that. One is define, hash define, that is hash is the prepossessor here, and define, it is the together this is called a prepossessor directive. So hash define pi 3.14, it means you are telling the compiler to assign 3.14 into pi, and it is a constant, so you cannot change the value in the future. You cannot reassign value to it. And the second syntax is constant float pi equals to 3.14. So both will do same thing. And constant identifiers are written in capital as a convention. তার মানে এটা একটা প্রথা আছে, একটা রীতি আছে যে কনস্ট্যান্ট যখন আমরা প্রোগ্রামে ব্যবহার করব, তখন কনস্ট্যান্টের যে আইডেন্টিফায়ারটা হয় সেটা বড় হাতে লেখা হয়। এই যে আমি পাইগুলো লিখেছি বড় হাতে ক্যাপিটালে আছে, কারণ এটাতে কি হয়, ভেরিয়েবল আর কনস্ট্যান্ট চিনতে সুবিধা হয়। ভেরিয়েবল গুলো স্মল কেসে থাকে বেশিরভাগ, আর সে থাকুক না থাকুক, হতে পারে হয়তো আমি ক্যামেল কেস ইউজ করি। ক্যামেল কেস মানে হচ্ছে এইটা, এরকম যদি কোনো ভ্যারিয়েবল থাকে, ঠিক আছে, তার মানে ফার্স্ট লেটারটা ছোট আর কেস যে সেকেন্ড যে লেটারটা সেটা বড়। পাস্কাল কেস আছে, পাস্কাল কেস হচ্ছে এরকম, পাস্কাল কেস, কেস নেই কিন্তু এটা কন্টিনিউ পাস্কাল কেস। এটা দেখি যে ফার্স্ট লেটারটা বড়, সেকেন্ড লেটারটা এগুলো হচ্ছে ভ্যারিয়েবলের কনভেনশন লেখা। কাবাব কেসও আছে, কাবাব কেসটা হচ্ছে সবই স্মলে থাকে, খালি একটা মাঝে হাইফেন থাকে, ঠিক আছে। এইভাবে এগুলো হচ্ছে ভ্যারিয়েবল নেমিং এর স্টাইল, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল নেমিং এর মানে আইডেন্টিফায়ারটা ব্যবহারের কনভেনশন। আর কনস্ট্যান্টের ক্ষেত্রে রাখা হয়েছে, যেটা কনস্ট্যান্টের ক্ষেত্রে রাখা হয়েছে অনলি আপার কেস, মানে পাই, বড় হাতের একটা পাই, এরকম।
এটা হচ্ছে ব্যাপার। তা আমি এটাকে যদি প্র্যাকটিক্যালি করি, ভেরিয়েবল আর কনস্ট্যান্টটাকে যদি আমি প্র্যাকটিক্যালি প্রোগ্রামে করি, তাহলে কি করতে হবে? অনলাইন যদি আমি কম্পাইলার করি, দেখা যাচ্ছে তো আইডিটা? হ্যাঁ, দেখা হ্যাঁ, যাচ্ছে। ঠিক আছে। এবার আমি একটা কনস্ট্যান্ট ডিফাইন করছি, হ্যাজ ডিফাইন পাই 3.14। এবার আমি এটাকে প্রিন্ট করব, দা ভ্যালু অফ পাই, যেহেতু এটা ফ্লোটে আছে 3.14, তাই আমাকে এটা পার্সেন্টেজ এফটা ইউজ করতে হবে। পার্সেন্টেজ এফ হচ্ছে এটা একটা ফরম্যাট স্পেসিফায়ার। আমি যে আগের নোটটা দিয়েছি সেই নোটের মধ্যে এটা আছে, নোটস গুলো চেক করলে দেখতে পারবেন। মানে আমি ফরম্যাট স্পেসিফায়ার কোন ডেটা টাইপের জন্য কোনটা লাগবে আমি বলে দিচ্ছি। তা এখানে আমি পাই দিচ্ছি, এই যে বলছে। এবার এখানে একটা গল্প হয়েছে, দ্য ভ্যালু অফ পাই 3.140000। আমার তো লাগবে না এটা, তাই এটাকে আমি এটাই করব। আমি মাত্র দুখানা নেব, তো 0.2 করে দিচ্ছি, তো 3.14। ঠিক আছে। হ্যাঁ স্যার। এটা হলো কনস্ট্যান্ট ডিক্লারেশন আর ডিফাইন দুটো একসাথে হয়। কনস্ট্যান্টটার কি হয়, যদি হ্যাজ ডিফাইন সিনট্যাক্সটা ইউজ করো, তোমাকে ওই লাইনেই করতে হবে ইনিশিয়ালাইজটা, মানে পরের লাইনে করা যাবে না। মানে এই জিনিসটা এখানে হবে না, এই যে পিআই এরকম করলে হবে না, এটা কিন্তু ভুল হয়ে যায়, এটা কিন্তু রং সিনট্যাক্স। এই যে এক্সপেক্টেড আইডেন্টিফায়ার, এটা এরর দিয়ে দিয়েছে, এটা হবে না। আরেকটা করতে পারি, যেহেতু এটা ফ্লোট আছে, আমি এই কনস্ট্যান্ট কিওয়ার্ডটা ইউজ করতে পারি, কনস্ট ফ্লোট পাই। কিন্তু এই ক্ষেত্রে 3.14 ইকুয়াল সাইনটা দিতে হলো, আর এই সেমিকোলনটা দিতে হলো, এটাই ডিফাইন। আগের লাইনে আমার সেটা করতে হয়নি। আগের লাইনে আমি আচ্ছা ওইটা ওর পাশাপাশি দেখাচ্ছি, ডিফাইন। এখানে আমি পিআই এটা অন্য নাম দিলাম, ঠিক আছে। এটার নাম দিলাম আমি 5.55। তা আমি এখানে দুখানা, দুটো লাইন আরেকটা লাইন করে দিই, এই দুটোর ভ্যালুই প্রিন্ট করাবো। এটা সেমিকোলন হবে না, ঠিক আছে। এই যে the value of pi is the value of pi is 3.14 and the value of PIA is 5.55। তা দুটোই কিন্তু কনস্ট্যান্ট। এবার আমি যদি কোনোটা একটা ভ্যালু চেঞ্জ করতে যাই, ধরো আমি 4 নম্বরে যেটা আছে পাই, এইটাকে আমি যদি চেঞ্জ করতে যাই পায়ের ভ্যালু, তা পিআই আমি যদি করি যে 1.1, যদি আমি এটাকে আবার রিঅ্যাসাইন করার চেষ্টা করি, এটা আমাকে বলছে যে এরর অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি ভ্যারিয়েবল পাই। তার মানে এটা একটা রিড অনলি ভ্যারিয়েবল, এটা তুমি চেঞ্জ করতে পারবে না। কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্ট মানেই হলো যে যেটার ভ্যালু দ্বিতীয়বার চেঞ্জ করা যায় না। এবার এখানে বলা হয়েছে যদি আমি এখানে আমি একটা ছোট এক্সপেরিমেন্ট করে দেখবো, সেটা হচ্ছে আমি তো জানি হ্যাশ ডিফাইন এর ক্ষেত্রে নেক্সট লাইনে আর ইনিশিয়ালাইজেশনের কোনো জায়গাই নেই, আর কোনো অবকাশই নেই, ঠিক আছে। কারণ ওকে আমাকে এই লাইনেই করতে হবে। আমি যদি পিআইএ করি, হচ্ছে না, এটা আমার কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ও এটাকে আবার একটা অন্য টাইপ ভাবে। আমি যদি পিআইএ করি না, আমাকে বলবে এটা অন্য একটা টাইপ। তো সেই কারণে এটা একটা এরর দিয়ে দেবে। তো এখানে যেটা আমার বিষয় হবে, এইটা আমার কোনো উপায় নেই। কিন্তু আমি যদি এখানে কনস্ট্যান্ট ফ্লোট পাই 3.14, আমি যদি এরকম করে থাকি, যে এটা আমি এরকম করলাম, এটা কি বলছে, অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি ভ্যারিয়েবল পাই 1.1। তার মানে দুটো ক্ষেত্রেই এটাই প্রমাণ হলো যে আমি নেক্সট আর ওটাকে ডিফাইন করতে পারবো না বা ইনিশিয়ালাইজ করতে পারবো না। ঠিক আছে, আমি পাই লিখেছি মানে এখানেই আমাকে 1.1 করে দিতে হবে, নাহলে হবে না। আমি যদি ভাবি
যে আমি এখন এখন এটা রান করছে, ঠিক আছে? আমি যদি এরকম করি, যেটা আমার শুধু পাই থাকে, আমার মনে হয় এটা জিরো দেবে। এখন আমি ইনিশিয়ালাইজ করিনি তো, দেখি তো। হ্যাঁ, জিরো দিচ্ছে ভ্যালুটা। আমি যদি একটা কনস্ট্যান্ট যদি আমি ডিফাইন না করি, তাহলে ওটা ডিফল্ট ভ্যালু জিরো হবে। ইন মানে প্রোভাইডেড দ্যাট ইউ হ্যাভ বিন declared that initialize that constant using const keyword. const keyword দিয়ে যদি তুমি এটা করো, যদি const keyword দিয়ে একটা float যদি ডিক্লেয়ার করা হয়, ইনিশিয়ালাইজ যদি না করা হয়, তাহলে ওটা ডিফল্ট যে ইনিশিয়ালাইজড ভ্যালুটা থাকবে সেটা হবে জিরো। আমি দেখো এখানে পাইটাতে কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করিনি, শুধু কনস্ট্যান্ট ফ্লোট বলে রেখে দিয়েছি, পাই বলে রেখে দিয়েছি। আমি পরে করতে পারলাম না, আমি পরে যদি পিআই 1.1 করি আমি কিন্তু করতে পারবো না। বলছে যে অ্যাসাইনমেন্ট অফ রিড অনলি ভেরিয়েবল ইজ নট পসিবল, মানে রিঅ্যাসাইন করা গেল না। আর তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি যদি কোনো ভ্যালু না দিই তাহলে এটা জিরো দাঁড়াবে। কিন্তু এই ক্ষেত্রে সেটা হবে না, হ্যাশ ডিফাইনের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা হবে না। হ্যাশ ডিফাইন এটা আমাকে এরর দিয়ে দেবে একটা। কি বলছে? এরর এক্সপেক্টেড টোকেন। এখানে টোকেনটা মিস করে গেছে। টোকেনটা হচ্ছে একটা লিটারাল বস্তু, এখানে একটা নাম্বার বসাতে হতো। একটা ফ্লোটের একটা লিটারাল বস্তু, একটা ডেসিমেল পয়েন্ট একটা নাম্বার বস্তু, যেটা আমি বসাইনি। এটা হতে হতো 6.6 বা যে কোনো একটা নাম্বার হতে হতো। করি, এই যে এখন দেখাচ্ছে 6.60 দেখাচ্ছে। আমি যদি চাই অনলি 6.6 শো করুক, তাহলে এখানে 0.1 করে দিতে হবে। এবারে 6.60 শো করবে। ঠিক আছে, এই ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে, তা এই যে হ্যাশ ডিফাইন আর কনস্ট্যান্ট ফ্লোট ফ্লোট যেটা আমি এটা করেছি, তা এই ক্ষেত্রে আরেকটা পার্থক্য হচ্ছে এখানে এই 3 নম্বরের লাইনে যে এই যে সিনট্যাক্সটা করেছি, হ্যাশ ডিফাইন পিআই এ 6.6। পিআই এটা হচ্ছে কনস্ট্যান্টের নাম, আমি দেখো ক্যাপিটালে লিখেছি, কারণ ক্যাপিটালে লেখাটা হচ্ছে কনভেনশন। এই জন্য আমি ক্যাপিটালে কিন্তু এটা লিখেছি। এটা আমি যদি ছোট হাতের করি তাও চলবে, চলবে না তা না, কিন্তু এখানেও আমাকে সেটা ছোট হাতের করে দিতে হবে প্রিন্ট প্রিন্ট স্টেটমেন্ট, তাহলে এটা চলবে। ঠিক আছে, আর ওইটা তো আমি ইনিশিয়ালাইজ করিনি দেখে 0.00 দেখাচ্ছে। তার মানে বড় হাতে লিখতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, এটা একটা কনভেনশন যে বড় হাতে লিখলে এটা আমার বুঝতে সুবিধা হয় কোনটা কোনটা আমার ভেরিয়েবল আছে, কোনটা কনস্ট্যান্ট আছে। এবার তুমি প্রশ্ন করতে পারো, আমি তো এখানে লিখেইছি বড় 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 করে যে হ্যাশ ডিফাইন আর কনস্ট্যান্ট ফ্লো, তাহলে আর আমার কোনো ডাউট হবে কেন যে এটা কনস্ট্যান্ট হবে কি হবে না? এটা কি হয়, ধরো প্রোগ্রামটা অনেক বড়, ধরো অনেক লাইন আছে। এবার বলো তো, তুমি দেখে বলতে পারবে কোনটা ভেরিয়েবল কোনটা কনস্ট্যান্ট? বলো দেখি, বুঝতে পারছো আমার কথাটা? তিন যে দেখো, তিন স্টেটমেন্ট দুখানা, বলতে পারবে যে কোনটা এখানে ভেরিয়েবল কোনটা কনস্ট্যান্ট? না স্যার, এইভাবে দেখে বোঝা যাবে না। না, কেন বোঝা যাচ্ছে না বলো তো? কারণ কারণটা স্যার কি? কারণটা এই যে দেখো, পিআইটা দেখছো এটা বড় হাতের, হুম। আর পিআই এটা হচ্ছে ছোট হাতের। তা আমাদের হ্যাঁ। যেটা একটা কনভেনশন আছে, মানে একটা একটা প্রথা আছে, একটা রীতি আছে, যে আমরা কনস্ট্যান্ট গুলো সবসময় বড় হাতের আইডেন্টিফায়ার গুলো দিই, মানে বড় হাতে আমরা আইডেন্টিফায়ার গুলো লিখি আর ভ্যারিয়েবল গুলো আমরা ছোট হাতের লিখি। যেমন ধরো ভ্যারিয়েবল যদি আমি এটা লিখি ইন্টিজার নাম্বার, এটা একটা ভ্যারিয়েবল, এইভাবে লেখা হয়। আর কনস্ট্যান্ট লেখা হয় সবসময় বড় হাতের নাম দিয়ে, এই যে পিআই, বা এটা আমি ছোট হাতে তোমায় বোঝানোর জন্য দেখিয়েছি, কিন্তু কনস্ট্যান্ট লেখা হয় বড় হাতের অলরেডি। বড় হাতের লিখলে ওইটা যদি প্রোগ্রামটা 1000 লাইনের হয়, আমি কি ওই যেখানে ডিক্লেয়ার হয়েছে সেখানে কি দেখতে যাবো বারবার করে যে এটা কি, এটা কোন কিওয়ার্ড ইউজ করা আছে, কনস্ট্যান্ট কিওয়ার্ড ইউজ করা আছে নাকি প্রি প্রসেসর ডাইরেক্টিভ দিয়ে করা আছে? আমার তো সেটা দেখা সম্ভব নয়। আবার এও হতে পারে যে ও, বেশিরভাগ এটাই হয়ে থাকে যে প্রোগ্রামের মডিউলে বিভক্ত, অনেকগুলো মডিউল করা আছে। স্যার হ্যাঁ, বলছি, স্যার আপনি এখানে ইনপুটে পি পি আই এ ছোট হাতের লিখেছেন, আউটপুটে হুম, কিন্তু পি আই এ বড় হাতেই দেখাচ্ছে। হ্যাঁ, সেটা তার কারণ আমি এই যে এই দিকটা যে লিখেছি, এইটা আমি এডিট করিনি, এটা এডিট করে দিলেই হয়ে যাবে। এটা ও এটা ম্যাটার করছে না, এটা তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো, এটা এবিসিও লেখা যাবে।
ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এইটা কোনো ম্যাটার করে না। এইটা হচ্ছে স্ট্রিং লিটারালের ভেতর, এটা হচ্ছে তোমার ইচ্ছে মতো যা লিখবে সেটাই দেখাবে। আর এইখানটা হচ্ছে, এইটা হচ্ছে ভ্যালুটা তুলে আনছে, ভ্যারিয়েবলের ভ্যালুটা এখান দিয়ে তুলে আনছে, মানটা তুলে আনছে, যে মানটা ওর মধ্যে আছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে কথা, যে হ্যাশ ডিফাইন দিয়েও, হ্যাশ ডিফাইনটা প্রি প্রসেসের ডাইরেক্টিভ, এটা থ্রুতেও আমরা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতে পারছি, বেটার টু সে ইনিশিয়ালাইজ করতে পারছি। আর কনস্ট্যান্ট ফ্লোট, কনস্ট্যান্ট হচ্ছে একটা কিওয়ার্ড, কিওয়ার্ডের থ্রু তো কনস্ট্যান্ট ইনিশিয়ালাইজ করাই যায়। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ইনিশিয়ালাইজেশন বা ডেফিনেশন মানে মানটা দেওয়া, ভ্যালুর মধ্যে, এই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা দেওয়া, সেটা আমাকে সাথে সাথেই করতে হবে, ইমিডিয়েট করতে হবে। মানে করে রেখে দিলাম, পরে আমি অ্যাসাইন করব, সেটা করলে হবে না। যেমনি ইন্টিজারের ক্ষেত্রে নাম্বারটা আমি পরবর্তীকালে অ্যাসাইন করতেই পারি, নাম্বারটা অ্যাসাইন করে দিলাম, তাহলে এটা কি হচ্ছে, এটা হলো আমার অ্যাসাইনমেন্ট হচ্ছে, এই লাইনটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এই লাইনটা হচ্ছে, আর এই লাইনটা হচ্ছে ডিক্লেয়ারেশন। এটা যে ডিক্লেয়ারেশন, এটা যে অ্যাসাইনমেন্ট। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, ডিক্লেয়ারেশন প্লাস অ্যাসাইনমেন্ট দুটো একসাথে হবে, দুটো একসাথে হতে হবে। এটা আমি পরবর্তীকালে, এটা যদি আমি ভাবি যে এটা রয়েছে থাক, এই যেটা আমি করেছি 4 নম্বরে, দেখো আমি এটা ইনিশিয়ালাইজ করি নাই, এটা আমি কিন্তু করিনি, আর এটা যে ডিক্লেয়ারেশন অনলি বলেই লিখলাম, যাও ডিক্লেয়ারেশন অনলি মানে খালি ডিক্লেয়ার করেছি, আর আমি কিছু করিনি। আর এই যে এটাকেও দেখো কমেন্ট করে রেখে দিয়েছি, এই যে পাইটাকে, এই যে এই পার্টটাকে কমেন্ট করে রেখে দিয়েছি, তার মানে কম্পাইলার এটা ইগনোর করছে। এবারে যদি আমি এটা রান করি, তাহলে কি দেখাচ্ছে, দ্য ভ্যালু অফ পাই 0.00, তাহলে তো হলো না, তার মানে জিরোটা দেখাচ্ছে, যেহেতু আমি ইনিশিয়ালাইজ কিছু করিনি তাই। আর এই ক্ষেত্রে সেই অবকাশটা নেই, তুমি যদি এই ক্ষেত্রে যদি 6.6টা সরিয়ে দাও, তাহলে এটা এরর দিয়ে দেবে, কারণ টোকেনটা দিতেই হবে। টোকেনটা এখানে একটা ফ্লোট, একটা লিটারাল, মানে আর নাম্বার উইথ ডেসিমাল পয়েন্ট, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর তোমাকে এটা যেটা বললাম যে ছোট হাতে বড় হাতের ব্যাপারটা, সেটা হচ্ছে যদি প্রোগ্রামটা শর্ট হয়, প্রোগ্রামটা যদি শর্ট হয়, ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে তো দেখেই বোঝা যাচ্ছে যে হ্যাশ ডিফাইন আছে আর কনস্ট্যান্ট কিওয়ার্ড আছে, তার মানে এগুলো কনস্ট্যান্ট, হ্যাঁ হ্যাঁ তাহলে বোঝা যাচ্ছে। কিন্তু যদি আমার এটা যদি অনেক বড় হয় প্রোগ্রামটা, আমি যদি নিচে এসে দেখি, আর সেখানে কি হচ্ছে, বড় হাতে থাকলে আমি বুঝে যাচ্ছি, বড় হাতে দেওয়া আছে মানে এটা কনস্ট্যান্টই আমার ইনিশিয়ালাইজ করা আছে কোথাও না কোথাও। হ্যাঁ স্যার, বুঝতে আর পেরেছি। আর যদি এটা ছোট হাতে থাকে, তাহলে তোমার আর বোঝার উপায় নেই, কারণ এই লাইনটা দেখে বুঝবে না এটা কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল। একমাত্র এটাই বোঝার উপায় যে এটা স্মল লেটারে আছে, স্মল কেসে আছে না আপার কেসে আছে। যদি এটা ছোট হাতে থাকতো, তাহলে তাহলে তো আমাকে এখানেও ছোট হাতেরই লিখতে হতো, কারণ এই দুটো দুরকম লিখলে হবে না। কিন্তু মেন কথা হচ্ছে, যদি এটা অনেক বড় প্রোগ্রাম হয়, আমাকে বারবার উপরে গিয়ে দেখতে হবে যে এটা হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর আলাদা, নাকি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কিওয়ার্ড দিয়ে এটা কনস্ট্যান্ট করা, নাকি কোনো ভেরিয়েবল। এটা তো ভেরিয়েবল হতে পারে, হয়তো এটা ফ্লোট ভেরিয়েবল কোথাও লেখা আছে পাই বলে, সেটাও তো হতে পারে। সেটাই হয়েছে সমস্যা। এবার আমি আরেকটা এক্সপেরিমেন্ট করে দেখবো এখন। এই যে কনস্ট্যান্ট একটা ফ্লোট পাই আছে, আমি এখানে একটা আলাদা করে ফ্লোট নিচ্ছি, ফ্লোট পাই, এটা হচ্ছে 5.5, ঠিক আছে। আর কনস্ট্যান্ট ফ্লোট, এটার ভ্যালু আমি দিচ্ছি 6.6। এবার আমি ধরো একটা ছোট হাতের পাই, এটা বড় হাতের পাই, এটা বড় হাতের পাই, আর এটা ছোট হাতের পাই। ছোট হাতের আর বড় হাতের তো আলাদা, ছোট হাতেরটা ছোট হাতের, বড় হাতেরটা বড় হাতের। তার মানে আইডেন্টিফায়ারটা কেস সেন্সিটিভ, মানে কেসটা আলাদা হতে হবে দুটোর, আপার কেস বা স্মলার কেস হলে দুটো আলাদা ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে, দুটোর অ্যাড্রেস আলাদা। আচ্ছা, এবার আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে অ্যাড্রেস দেখাবো, ঠিক আছে। অ্যাড্রেস কি, একটা যে মেমোরিতে যে রয়েছে সেটা তো একটা অ্যাড্রেস থাকবে, ইন্টিজার n2 n3 থাকে। আমি এটা অ্যাড্রেস দেখাবো, মানে এই যে ভ্যারিয়েবলটা রয়েছে তার কি অ্যাড্রেস আছে। দ্য ভ্যালু অফ
now the value of pi এটা আর the address of pi percentage p এইটা হচ্ছে অ্যাড্রেস, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। এটা অ্যাড্রেস মানে ওই যে আমি একটু আগে এঁকে দেখালাম মেমোরি সেগমেন্টটা, তো এইটা হচ্ছে এই সাথে স্টোর হয়ে বসে আছে, এই মেমোরি অ্যাড্রেসে বসে আছে। তেমনি ইন্টিজারটাও করছি, দ্য ভ্যালু অফ এন and the address of n. The value of n, the address of n. ঠিক আছে? স্যার বুঝতে কি পারছো? করলেন স্যার কি করলেন এখানে ইন্টিজার? ইন্টিজার আমি একটা আবার ভেতরে ডিক্লেয়ার করেছি, ডিফাইন করেছি, এই যে লাইনটা হ্যাঁ হ্যাঁ ইন্টিজার নিয়েছি একটা, নিয়ে এবার ওটাকেও আমি ওর ভ্যালু আর অ্যাড্রেসটা প্রিন্ট করালাম। পার্সেন্টেজ ডি ভ্যালু দিয়ে। পার্সেন্টেজ ডি দিয়ে, হ্যাঁ স্যার। কারণ এটা তো ডেসিমাল নাম্বার এইটা, হ্যাঁ সেই জন্য আমি ডি ইউজ করেছি। এখানে আরো অনেকগুলি ইউজ করা যেত, ডি শুধু নয়, এটাতে ইউ ইউজ করা যেত, এটাতে আই ইউজ করা যেত। তো এইগুলো ওইটাতে আছে, ওই নোটসটাতে আছে যে কি কি তোমার ফরম্যাট এগুলোকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে? হ্যাঁ স্যার। আর হ্যাঁ এই যে ব্যাকস্ল্যাশ এনটা দেখছো, এনটা মানে হচ্ছে নিউ লাইন। ঠিক আছে? এই যে লাইনের স্পেস গুলো দিয়েছে না মাঝে, হ্যাঁ হ্যাঁ এখানে দুটো পর পর এন দিয়েছি, মানে এখানে একবার লাইন ব্রেক করেছে, এখানে একবার লাইন ব্রেক করেছে, তারপর আবার এখানে একবার লাইনটা ব্রেক করেছে। ঠিক আছে? এই স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, এখানে একবার লাইন ব্রেক করেছে, করে এই লাইনে গেছে, ডবল এন দিয়েছি, আবার এখানেও একটা এমটি লাইন দিয়ে দিয়েছে, আবার এখানেও একটা লাইন ব্রেক করেছি, এখানেও লাইন ব্রেক করেছি। সেটার জন্য হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, এগুলোকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। ব্যাকস্ল্যাশ টি আছে, টি মানে ট্যাব, মানে একটা বড় স্পেস দেবে। আমি যদি এখানে টি দিই, আমি যদি এখানে টি খাইয়ে দিই, একটা ব্যাকস্ল্যাশ টি খাইয়ে দিই, দেখো একটা ট্যাব হয়ে যাবে। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো কম্পাইলারে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্ক্রিন। ঠিক আছে, তো এখানে এই যে যেটা ছিল, এই যে নিউ লাইন গুলো আমি ইউজ করেছিলাম, এই পার্ট গুলো, এই যে ব্যাক স্ল্যাশ এন, এগুলো কি কাজে লাগছে? এগুলো এখানে এই নিউ লাইন তৈরি করছে। ঠিক আছে? এখানে এখানে একটা নিউ লাইন করেছে, আবার এখানে একটা নিউ লাইন করেছে, আবার এখানে নিউ লাইন করেছে, আবার এখানেও লিঙ্ক হয়েছে, এখানেও একটা স্যার নিউ লাইন স্যার করেছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই দেখলাম, একজন কেউ মেসেজ একজন। করেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিঙ্ক তো আছেই, করার হলে জয়েন করবে। হ্যাঁ ঠিক স্যার ওটাই। কথা হলো এই যে এখানে যে এইগুলো এই ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন তৈরি করছে, এইগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হচ্ছে এসকেপ সিকোয়েন্স। ঠিক আছে? এসকেপ সিকোয়েন্স বলা হয় এগুলোকে, এরও লিস্ট আছে। তা মেনলি লিস্ট আমাদের লাগে না, আমাদের যেগুলোকে নিউ লাইন লাগে, ট্যাব লাগে। ট্যাব মারি না আমার কিবোর্ডে, ট্যাব মারলে একটা অনেকগুলো স্পেস আমাদের একসাথে আমরা পেয়ে যাই। তা আমি ট্যাবটা এবারে ব্যবহার করে দেখবো, ট্যাবটা এখানে কিভাবে ব্যবহার হবে। ট্যাবটার জন্য যেটা করতে হবে আমাকে, এখানে আমি ডিরেক্ট একটা ট্যাব মেরে দেখি হয় কি। ট্যাব মারলেও হচ্ছে না, নিউ লাইন একটা ক্রিয়েট করতে হবে আগে। একটা নিউ লাইন ক্রিয়েট করলাম, করে ট্যাব মারলাম। নিউ লাইন ট্যাব, এবার দেখি, তাও হচ্ছে না এটা। এটা এইখানে প্রবলেম হচ্ছে, কারণ
এটা যদি কম্পাইলার দিয়ে তুমি করো, লোকাল কম্পাইলার দিয়ে আইডি তে বা জিসিসি দিয়ে কমান্ড লাইনে যদি করো, তাহলে এই প্রবলেমটা হবে না। এই প্রবলেমটা এখানেই হয়, কারণ নেক্সট লাইনে দেখো ট্যাবটা কাজ করবে। আমি যখন নেক্সট লাইনে মারবো, দেখছো গ্যাপ তৈরি হলো একটা। হ্যাঁ দেখছি। হ্যাঁ, এই যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপই তৈরি হবে। কিন্তু এটা যেহেতু আমি অনলাইন ক্লাউডে করছি, এদের এই কম্পাইলারটাতে প্রবলেম হয়, সব সাইটে হয়নি, এদেরটাতে এটা হয়। কারণ ট্যাবটা আমি এর আগে ইউজ করে দেখেছি। যাই হোক, আইডি বা যদি লোকালি কমান্ড লাইন দিয়ে করে থাকো, তাহলে এই প্রবলেমটা হবে না। ঠিক আছে, এবারে যেটা বিষয়, এটা হলো এই যে লাইনটা আমি লিখেছি, এই যে এই পার্টটুকু বোঝা গেছে কি? এই যে এই পার্টটুকু কি আছে, এই পার্টটুকু মার্ক করে দিলাম। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। এইটা হচ্ছে স্ট্রিং লিটারেল, ঠিক আছে? ওই যে টোকেন গুলো যখন বলছিলাম টোকেনের ব্যাপারে, এটা হচ্ছে স্ট্রিং লিটারেল, এটা একটা টোকেন। এখানে আমি কি দেখাতে চাইছি, দা ভ্যালু পাই, পাই। হ্যাঁ। ঠিক আছে? এটা আমি দেখাতে চাই, এটা স্ক্রিনে দেখাবে। আর হ্যাঁ দেওয়া পার্সেন্টেজ ভালো। 0.1টা না দিলে ওই এই নাম্বারটাকে অনেক বড় আকারে ও প্রকাশ করতো। আমি দেখাচ্ছি কি করতো। ও এই জিনিসটা করতো, এই যে আমি যদি এখান দিয়ে 0.1টা সরিয়ে দিই, তাহলে দেখো একটা বড়, এই যে দেখেছো কত বড়, সিক্স পয়েন্ট সিক্স হ্যাঁ। জিরো 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 এইটা হচ্ছে কারণ ও এটা একটা বড় নাম্বারে প্রকাশ করছে। শর্টেস্ট উপায়, সব থেকে সহজ উপায় আমি বলে দিচ্ছি, যে পয়েন্টের পর কটা শূন্য থাকবে, এই পয়েন্টের পর কটা ডিজিট থাকবে। তা সেটা হচ্ছে বলতে গেলে 0. আমি যদি 3 করি, তাহলে 3টেই ডিজিট থাকবে পয়েন্টের পর। এই যে 6.600। তা এটা শুধুমাত্র ফ্লোটের জন্য, মানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার গুলোর জন্য, এটা কিন্তু ইন্টিজারের জন্য নয়। ইন্টিজারের জন্য কি, ইন্টিজারের জন্য এই যে শুধু পার্সেন্টেজ ডি, আর এনটা নিউ লাইনের জন্য, আর এই পার্সেন্টেজ পিটা দিয়েছি আমি অ্যাড্রেসটা দেখানোর জন্য। এর যে অ্যাড্রেসটা দেখাবে, অ্যাড্রেসটা এটা হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফায়ার, পার্সেন্টেজ পিটা। আমি অ্যাড্রেসটা আরো দুভাবে, দুভাবে কেন, আমি যে কোনো ভাবেই যে কোনো ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করে দেখাতে পারি। আমি এটাকে ডি এর আকারেও দেখাতে পারি, আমি এটা ইউএইচ এর আকারেও দেখাতে পারি, এইচ ইউ এর আকারেও দেখাতে পারি। এটাকে আমি এক্স এ স্মল এক্স এ দেখাতে পারি। দেখো মানে এগুলো হচ্ছে এক একটা ফরম্যাটে দেখাবে, দেখো কিরকম দেখাবে, দেখছো? হ্যাঁ স্যার। এগুলো হ্যাঁ। কিন্তু এগুলো কিন্তু সবকটাই একই অ্যাড্রেসই বলছে, এগুলো কিন্তু আলাদা আলাদা অ্যাড্রেস না। খালি ও। এইগুলোকে আমি অন্যান্য মানে ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দেখাতে চাই। যেমনি এইটা হচ্ছে সব থেকে মানে অ্যাপ্রোপ্রিয়েট উপায়, মানে সব থেকে যেটা গ্লোবালি অ্যাকসেপ্টেড যে উপায়, যেটা ল্যাঙ্গুয়েজের উপায়, ল্যাঙ্গুয়েজ যেটা বলে, সেটা হচ্ছে পার্সেন্টেজ পি দিয়ে দেখাতে, তাহলে এটা প্রপার অ্যাড্রেসটা রিটার্ন করে। আরগুলো প্রপার অ্যাড্রেস না এই কারণে, কারণ আরগুলো হচ্ছে অ্যাড্রেসটাকে চেঞ্জ করে দিচ্ছে অন্য ফরম্যাটে, ফরম্যাটটা পাল্টে দিচ্ছে, যেমনি এটা ডেসিমালে কনভার্ট করছে হেক্সা ডেসিমালটা। এইচ ইউটা, এটাও এইচ ইউটা তো হচ্ছে সব থেকে শর্টেস্ট ফর্ম। দেখো এইচ ইউটা মারলে এটা তোমার শিখতে গেলে এইচ ইউটা দিয়ে করলে ভালো। তুমি যদি শিখতে যাও এইচ ইউটা দিয়ে করলে আমি বুঝতে পারবে। আমি যখন পয়েন্টারটা দেখাবো, পয়েন্টারটা আমি এইচ ইউ দিয়েই দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে, মানে গুনতে পারবে ঘরটা। যেমনি যদি দুখানা ভ্যারিয়েবল নাও, প্রথম ভ্যারিয়েবল এ, দ্বিতীয় ভ্যারিয়েবল হচ্ছে বি, ইন্টিজার ভ্যারিয়েবল। প্রথমটার অ্যাড্রেস যদি 77636 হয়, নেক্সট যে ভ্যারিয়েবল হবে তার অ্যাড্রেসটা হবে, এটা হচ্ছে এর অ্যাড্রেস। আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। ধরো এই যে এখানে এই যে অ্যাড্রেসটা দেখছো 7636, হুম, এইটা ধরো এ এর অ্যাড্রেস। তা বি এর যেটা অ্যাড্রেস হবে কি হবে বলতে পারবে? বি এর অ্যাড্রেসটা কি হওয়া উচিত? বি এর অ্যাড্রেসটা হবে, এটার সাথে আমাকে 4 যোগ করতে হবে, 76 740 তাহলে। হ্যাঁ 640। 7640। 640। হ্যাঁ, কেন হলো এটা? কারণ ইন্টিজার যে আমার যে ডেটাটা অকুপাই, আমার মানে মেমোরিতে আমার 4 বাইটস অকুপাই করবে।
এক একটা বাইট হচ্ছে 8 বিট, এক একটা বাইট এক একটা রো। কিরকম বলো তো ব্যাপারটা? দাঁড়া আমি এখানেই এঁকে দেখিয়ে দিচ্ছি ছোট করে। এঁকে দেখালে জিনিসটা বোঝা যাবে। একটা হোয়াইট পেজ খুলি। এটা হোয়াইট পেজ আছে, এটাও হোয়াইট পেজ না, এখানেও লেখা আছে অনেক। এখানেই দেখাচ্ছে, দেখা যাচ্ছে তো পেন্টিংটা? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ধরো এখানে আমি এটা একটা মেমোরি, একটা সেগমেন্ট, এটা একটা ব্লক, ঠিক আছে, এটা একটা পার্ট ধরো র্যামের। এবার এখানে একটা, দুটো, তিনটে, চারটে, আরেকটা লাগবে। 8 বিটের হতে হবে এটাকে। একবার আঁকলে ভালো হতো, এটা একবারে নিন। যাই হোক, আর কি করা যাবে। ঠিক আছে, এটা যেটা মেমোরিটা, ঠিক আছে, এটা একটা মেমোরি সেগমেন্ট, 8 বিটের একটা মেমোরি সেগমেন্ট। 8টাই ঘর আছে এর মধ্যে। তা আমি যখন ইন্টিজার নিয়ে কাজ করব, ইন্টিজারটা নিয়ে আমার কাজ করলে আমাকে এম, এতটা জায়গা নেবে, 4 বাইটস নেবে, কারণ এক একটা হচ্ছে 1 বাইটের মেমোরি। এটা যে 1 বাইট, এটা 1 বাইট, এটা পরেরটা 1 বাইট, এটা 1 বাইট, এগুলো সব 1 বাইট করে, কারণ এই যে একটা এটাতে 8খানা বিট ধরবে। এটা ধরো 0 1 0 0 0 1 1 1, ঠিক আছে, 8টা বিট ধরেছে। তো এরকম করে আমি যদি, এটা হচ্ছে ক্যারেক্টারের ক্ষেত্রে, এটা ধরো একটা ক্যারেক্টার আছে, এটা ধরো স্কয়ার সি হচ্ছে এ, এটা ক্যারেক্টারটা এইভাবে এর মধ্যে রয়েছে। কিন্তু আমি যদি ইন্টিজার নিই, ইন্টিজার যদি একটা নেওয়া হয়, ইন্টিজার নিলে কি হবে বলো তো? কতটা জায়গা নেবে ইন্টিজার নিলে? 4 বাইট জায়গা দেবো স্যার। 4 বাইট জায়গা নিলে মানে কি? চারটে সেগমেন্ট নেবে, এতটা জায়গা নেবে। মানে এইটাও নেবে, এই লাইনটাও নেবে, এই লাইনটাও নেবে, এই লাইনটাও নেবে। এবার যদি আমরা এরকম যদি হয় যে আমার খালি ধরো এইটুকুই লাগছে আর বাকি 3টে ঘর ফাঁকা থাকছে, তাহলে সব জিরোই থাকবে, এগুলো সব জিরো থাকবে, টোটালটাই জিরো। জিরো নাম্বারের আগে জিরো থাকলে তার তো কোনো মাহাত্ম নেই, নাম্বারের আগে জিরো থাকতেই পারে, তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ যদি 0 0 0 0 0 0 করে যদি যেতে থাকে, কটা বিট হচ্ছে? 4টে ঘর আছে, 8টা করে বিট পার ঘরে, তাহলে 4 32টা বিট টোটাল। তা এই যে টোটাল 30, মানে 4 বাইট, 4 বাইট মানে 32 বিট। এই যে 32 বিটসটা রয়েছে, এই 32 বিটসে ধরো আমার অনলি এই 8খানা বিট স্টোর হয়েছে, তাহলে বাকি যে 24টা বিট হবে, বাকি 24টা বিট খালি জিরোই হবে।
বাকি 24খানা বিট যে থাকবে সেগুলো 0 থাকবে, আর লাস্টে 8খানা বিট অ্যাকচুয়াল নাম্বারটা থাকবে। তার মানে ইন্টিজার আমার এই এতটা জায়গাই নেবে, ইন্টিজার এতটা জায়গা নেবে, এই 4 বাইটস। আর এই টোটালটার অ্যাড্রেস হবে, ধরো এই যে আমাদের কি বেরিয়েছিল অ্যাড্রেসটা, এইটা আমাদের অ্যাড্রেস বেরিয়েছিল, দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ। এইটা এর অ্যাড্রেস, ঠিক আছে? এই যেটা হুম। আমাকে দেখালো, এই যেটা আমাকে এটা দেখাচ্ছে এটারই অ্যাড্রেস, এই যে 4 বাইটস মেমোরিটার অ্যাড্রেস, মানে একটা ইন্টিজারটা আছে n, এই যে ভ্যালু অফ হ্যাঁ n আর অ্যাড্রেস অফ n, এগুলো সব দেখাচ্ছে। কনস্ট্যান্টের ক্ষেত্রে আলাদা কিছু না, কনস্ট্যান্টের ক্ষেত্রে একই, কনস্ট ইন্ট n 3 একই, ঠিক আছে? এটারও অ্যাড্রেস থাকবে, ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট একই জিনিস, খালি এটার আমি নেক্সট টাইম এটাতে আমি আর n আমি 4 করতে পারবো না, আমি যদি n 4 করি ভুল বলছে, কারণ এটা তো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট তো ভ্যালু চেঞ্জ হবে না। এই যে হ্যাঁ এরর গুলো পড়লে বুঝতে পারবে, এরর গুলো এত এরর ওটাই দেখা, যেখানে যেখানে আমি এনটা ব্যবহার করেছি সেখানে সেখানে এররটা দেখাবে, যে 13 14 সব লাইনেই এরর দিয়ে দিয়েছে, কারণ এটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তা এই যে পার্থক্যটা দেখো, এই যে ছোট হাতের এক্স আর বড় হাতের এক্স এর পার্থক্যটা দেখা গেল, এই যে নিচে যে দুটো লাইনে হ্যাঁ স্যার, যেটা দেখা যাচ্ছে। ফরম্যাট স্পেসিফায়ার যেটা ইউজ করেছে, এটা অ্যাড্রেসের পার্থক্য কিছুই না, দেখো সেম অ্যাড্রেস, হ্যাঁ স্যার, একদম। 33317, খালি ওটা হচ্ছে আপার কেসে আর এটা লোয়ার কেসে, হ্যাঁ মানে বড় ওটা হাতের বড়, এক্স এটা ছোট। দিলে, হ্যাঁ ব্যাস, আর কিছু না। আর এইচইউটা মনে রাখবে, পয়েন্টার শিখতে এইচইউটা কাজে লাগবে। কেন? কারণ যেটা বলছিলাম, এইটা অ্যাড্রেস যদি এইটা অ্যাড্রেস হয়, ধরো এইটার অ্যাড্রেস হলো এইটা, ধরো এইটা অ্যাড্রেস হয়েছে, ঠিক আছে, মানে এই যে 32,324, তাহলে নেক্সট যে হবে তাহলে ওইটার কি হবে, 29 হবে। নেক্সট হ্যাঁ আবার যে ইন্টিজারটা আবার বসবে, নেক্সট আবার যে ইন্টিজারটা এতে যে ডিক্লেয়ার হবে, ইনিশিয়ালাইজ হবে, সেটার অ্যাড্রেস হবে এইটা। ধরো এইটার ভ্যারিয়েবল হচ্ছে, এটা হচ্ছে ইন্ট বি আর এটা হচ্ছে ইন্ট এ, ঠিক আছে? হুম। হ্যাঁ স্যার। স্যার এখানে 29 হবে কেন, 28 হবে না, 29 24 না হচ্ছে। 28 হবে, হ্যাঁ সেটাই আমি দেখছিলাম, হ্যাঁ রাইট রাইট, আমি সেটাই মানে চুপ করে গেলাম, এটা 32,328, 328। আর এটা হবে ইন্টিজার বি, আর এটা হচ্ছে আর এটা ইন্টিজার এ। ইন্টিজার এ। এবারে এইটা কি করে হলো, এইগুলো পার্টিকুলার যে এই যে সেগমেন্ট গুলো আছে, যে তোমার এইগুলোরও কিন্তু অ্যাড্রেস আছে, প্রতিটা রো এর অ্যাড্রেস আছে, কিরকম আছে, এইটা হলো 24, তাহলে এইটা হবে 25, 32,325, ঠিক আছে? ও, তার এইটা, উপরে তার উপরেরটা আবার এক বাড়বে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব এক এক করে 32,326, 32,327। এবার তুমি যে 28টা বলছিলে, 28টা অ্যাকচুয়ালি এইখানেই, মানে এই যে এইখান দিয়ে শুরু হবে, মানে এর ঠিক উপরের আছে? ঘর, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ উপরের ঘর, আর এইটা এরকম ভাবে শুরু হবে, এই যে এখান দিয়ে শুরু হবে, হুম। এবার শুরু হবে, আর এটা এতটাই থাকবে, এই 4টে ঘর নিয়ে নিচেরটা, আর এই 4টে ঘর নিয়ে উপরেরটা,
চারটে হয়নি, এটা তো কন্টিনিউ, এটা তো হতেই থাকবে, এটা তো পুরো কমপ্লিট করা নেই ওপরটা, এটা ধরে নাও হতেই থাকছে। তো এরকম পর হ্যাঁ পর হ্যাঁ পর পর ওটা সিরিয়ালি যেতেই থাকবে মেমোরিতে। ঠিক আছে, এইটা হচ্ছে র্যামের, এটা হচ্ছে র্যামের ইনসাইট, র্যামের ভেতরে এইভাবে মেমোরিটা ম্যানেজ হয়। এই হলো ব্যাপার।